আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমাদের উদ্ভাবনী ক্লাস বেসিক গ্রামার কোর্সের লেকচার 1। এই কোর্সে বলেছিলাম যে গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ফ্রিতে শেষ করাবো, যাতে তোমাদের ইংলিশে যে বেসিক গ্রামার ফাউন্ডেশন রয়েছে সেটা স্ট্রং হয় এবং এইচএসসি আসুক, অ্যাডমিশন আসুক, তুমি যাতে ইংলিশে না আটকাও। আমার বিশ্বাস তুমি যদি এই কোর্সের আজ প্রথম ক্লাস, তো তুমি শেষ ক্লাস পর্যন্ত যদি লেগে থাকো, ক্লাসগুলো করো, নোটগুলো যদি তৈরি করো, ক্লাস নোট করো, এবং এরপর আমি যে পরীক্ষা নিব আমাদের গাইডলাইন বেসে সেই পরীক্ষাগুলো দাও এবং সলভ ক্লাসগুলো করো, তাহলে আমার বিশ্বাস এই 4টি ধাপ তুমি যদি ফলো করো, তাহলে তুমি দেখিও, তুমি নিজেই বুঝবে তোমার ইংলিশ গ্রামারের দক্ষতা এই কোর্স শেষে অনেক বেড়ে যাবে। তাহলে বিশ্বাস রেখে এই কোর্সটি শুরু করো, ইনশাল্লাহ তুমি অনেক উপকৃত হবে। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমাদের যে রয়েছে বেসিক ইংলিশ গ্রামারের যে লেকচার 1, এই লেকচার 1-এ প্রথমে আমরা পরিকল্পনাটা বলি যে আজ আমি তোমাদেরকে কী কী পড়াবো। প্রথমে যদি বলি, আমি আজকে তোমাদেরকে সেন্টেন্স বিষয়টি আলোচনা করব। দেখা গেল তুমি গ্রামারে অ্যাডভান্স বিষয়গুলো বুঝো, কিন্তু তুমি ক্লজ, ফ্রেজ, কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট, কোনটি কমপ্লিমেন্ট, কোনটি প্রেডিকেট, এগুলোই জানো না, তাহলে কিন্তু তোমার গ্রামার তুমি শেখা হবে না এবং তোমার জন্য গ্রামার অনেক কঠিন হবে। তাই আমি প্রথমে সেন্টেন্স বিষয়টা, এরপরে সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এই বিষয়টি এবং ক্লজ এবং ফ্রেজ বিষয়টি কী করবো আজ আলোচনা করব। তোমাদের কাজ হবে শুরু থেকে শেষ পর্যন্ত কী করা, নোট করে ফেলা। এক্ষেত্রে আমি এই সম্পূর্ণ কোর্সটাতে কিছু বইয়ের সাহায্য নিয়েছি, যে বইগুলো হচ্ছে মাস্টার জাহাঙ্গীর স্যারের অ্যাপেক্স টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যাপেক্স এবং অ্যাডভান্স গ্রামার ইন ইউজ। এছাড়া কয়েকটি বই রয়েছে, তবে সবচেয়ে বেশি সাহায্য এই 4টি বই থেকে নিয়েছি। এগুলো হচ্ছে রেফারেন্স বুক, তোমরা চাইলে কিনতে পারো, অনেক ভালো বই বাজারের। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বলি যে আমাদের বেসিক যে টপিকটা আমি বলেছিলাম শুরু করবো, সেটা হলো সেন্টেন্স। আগে বলি তোমাদের সেন্টেন্স কি। সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্য। এই বাক্য তো আমরা স্বাভাবিকভাবে সবাই জানি যে আমরা যে কোনো একটা কথা বলতেই তো আমরা বাক্যকে ইউজ করি, বাক্যের মাধ্যমে অর্থ প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে এই বাক্যটা আসল এই যে এটি কাকে বলা আগে সেটা জানি। এ কম্বিনেশন অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট সেন্স অফ মিনিং। অর্থাৎ কম্বিনেশন অফ ওয়ার্ড বলতে শব্দগুচ্ছ, কয়েকটি শব্দ থাকবে, এরকম কয়েকটি শব্দ থাকবে, এই শব্দগুলো একসাথে কম্বাইন করবে, একসাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটি কমপ্লিট সেন্স অফ মিনিং অর্থাৎ একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। তাহলে বাক্য কোনটি হবে, যেখানে শব্দগুচ্ছ যুক্ত হয়ে এবং একটি অর্থ প্রকাশ করে। তাহলে বাক্যের সাথে অর্থের সম্পর্ক কি, কানেক্টেড। এক্ষেত্রে যে শব্দগুচ্ছগুলো অর্থ প্রকাশ করবে সেগুলোকে আমরা কি বলবো, বাক্য বলবো। তাহলে আমি যদি বলি আই ইট রাইস, আচ্ছা তাহলে এটার অর্থ কি। এক্ষেত্রে আই, ইট এবং রাইস 3টি শব্দ মিলে একটি শব্দগুচ্ছ তৈরি করেছে এবং এটি হচ্ছে একটি কম্বিনেশন। এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই, তাহলে এটি একটি কী বলেছে, এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে, এরপর আমরা বলি এলিমেন্টস অফ সেন্টেন্স। এই ক্ষেত্রে আমি তোমাকে একটি সেন্টেন্স ভাগ করে করে দেখাবো এবং এই সেন্টেন্সে কোনটা কি, কীভাবে বের করতে হয় তা নিয়ে বলবো। প্রথমে যদি বলি এই সেন্টেন্স আসলে উপাদান, আমি যদি বলি হি ইটস রাইস, ঠিক আছে। আচ্ছা, এখানে হি এর সাথে ইটস কেন হয়েছে বলো তো। মূল এখানে ইট হয়েছে, কিন্তু এখানে হয়েছে ইটস কেন। একটা বিষয় মাথায় রাখিও, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে এখানে এস যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে পুরো বাক্যটা হচ্ছে হি ইটস রাইস, তাহলে এখানে আমরা প্রথম শব্দ পাচ্ছি হি, তারপর পাচ্ছি ইটস, তারপর পাচ্ছি রাইস। আচ্ছা, এই 3টি শব্দগুচ্ছ মিলেই তো একটি বাক্য প্রকাশ করেছে, একটি অর্থ প্রকাশ করেছে, তাই এটা 3টা শব্দগুচ্ছ মিলেই তো কি হয়েছে, একটি সেন্টেন্স হয়েছে। এটা তো ক্লিয়ার। এখন আসি দেখো, তাহলে এই পুরা বাক্যের মধ্যে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তুমি সেটাই বলো। আমি যদি বলি হি, যে প্রথমে যে সাবজেক্টটি রয়েছে হি, এরপর ইটস, তারপর রাইস। আচ্ছা, আমি ইটকে বাদ দিলাম, ঠিক আছে, আমি বললাম শুধু হি এবং রাইস। তাহলে এটার অর্থ কি হলো, সে ভাত। এটার কোনো অর্থ রয়েছে, এটির কি কোনো অর্থ রয়েছে না। এক্ষেত্রে মনে রাখবে একটি সেন্টেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্ব ছাড়া কিন্তু কি হবে না, কোনো সেন্টেন্স হবে না। তাহলে এক্ষেত্রে এখানে কাজ কোনটি বলতো, এই পুরো সেন্টেন্সের কাজ কি, কাজ হচ্ছে ইটস। কাজ কি, ইটস। তাহলে ইটস এটা কি, এটা একটা ভার্ব। ভার্ব কাকে বলা আগে সেটা বলি। ভার্ব দ্বারা মূলত কোনো একটা কাজকে বোঝাই। যখন কোনো কাজ বোঝাবে সেটাকে আমরা কী হিসেবে কনসিডার করব, ভার্ব হিসেবে। তাহলে এখানে যে সে ভাত খায়, তাহলে এখানে খাওয়াটা কি একটি কাজ নয়, এবং এই কাজকে কি আমরা ভার্ব বলতে পারি না, অবশ্যই পারি।
তাই আমরা ইটসকে কী হিসেবে নিয়েছি, ভার্ব হিসেবে নিয়েছি। এবং এই ভার্বকে আমি কি বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট কি বলছি, এলিমেন্ট বলছি। তাহলে এই পুরা বাক্যের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হচ্ছে আমাদের ইটস, এবং ইটস হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ইট বাদে আর বাকি যে এলিমেন্ট রয়েছে তাহলে হচ্ছে হি এবং রাইস। আচ্ছা, এবার ইট যেটি কাজ রয়েছে, এটা যে ভার্বটা আমরা আইডেন্টিফাই করছি, এটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট তাও আমরা আইডেন্টিফাই করছি। এবং এটার মাধ্যমে আমরা আর দুই ব্যক্তিকে চিনব। অর্থাৎ আমি বলি হি ইটস, ইটস মানে খায়। এখন তোমাকে যদি বলে খায়, আচ্ছা তাহলে তোমার মাথায় দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে কি কে খায়, একটা কি কে খায়, আর একটা হচ্ছে কি খায়। দুইটা বিষয় না, যে আমি তোমাকে বললাম খায়, প্রশ্ন আসবে কি খায় আর কে খায়। তাহলে এখানে উত্তর কি আসে দেখো তো, কে বললে কি উত্তর আসে, হি আসে, আর কি বললে কি আসে, রাইস, মানে হি ইটস রাইস। আচ্ছা তাহলে আমি ভার্বকে প্রশ্ন করব যে কে খায়, তাহলে উত্তর আসে কি হি। আচ্ছা কি খায়, উত্তর হচ্ছে রাইস। তাহলে আমরা কে এবং কি দিয়ে এই দুইটি বিষয়কে আমরা কি আইডেন্টিফাই করলাম। এগুলো কিন্তু এদের যেহেতু ভিন্ন প্রশ্নে ভিন্ন উত্তর আসে, অর্থাৎ কে জিজ্ঞাসা করলে হি আসে, কি জিজ্ঞাসা করলে রাইস আসে, সেজন্য এদের নামও কি হবে, ভিন্ন হবে। বুঝিয়ে বলছি। প্রথমে বলি কে, কে এর পরিচয়টা একটু আলাদা করি। ওর পরিচয় কি হবে, কে এখানে আসলে বলতো, এই যে ভাত খাই, এই পুরা সেন্টেন্সে যে ভাত খাচ্ছে, এই ভাত খাওয়াতে কাজটা কে করে। এক্ষেত্রে আমরা যদি বলি যে খাই, কে খাই এখানে হি, তাহলে এখানে খাওয়ার কাজটা কে সম্পাদন করে ভাইয়া, হি 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 কাজটা কি করে, সম্পাদন করে। তাহলে এরপরে তাহলে কে এর পরিচয় হচ্ছে মানে যে বাক্যে কাজ সম্পাদন করে, অর্থাৎ যার দ্বারা কাজ সম্পাদিত হয় তাকে আমরা কে না, তাকে আমরা বলবো যে কি সাবজেক্ট, তাকে আমরা কি বলবো, সাবজেক্ট বলবো, তার নাম কি হবে, সাবজেক্ট হবে। তাহলে এই ক্ষেত্রে এই একটা সেন্টেন্সে আমি যে বলেছি হি ইটস রাইস, তাহলে হি ইটস রাইস যেটা আমি বলেছি এখানে হি, তাহলে ও হচ্ছে কি করে, কাজ করতেছে, কি কাজ করতেছে, খাওয়ার কাজ করতেছে। তাহলে যেহেতু সে খাওয়ার কাজ করে, অর্থাৎ যে বাক্যে কাজ সম্পাদন করে, যে কাজ সম্পাদন করে, অর্থাৎ যার দ্বারা কাজটি সম্পাদিত হয়, তা সে হচ্ছে কি সাবজেক্ট, সে হচ্ছে কি সাবজেক্ট, সে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে যে বাক্যে কাজ সম্পাদন করে, অর্থাৎ যার দ্বারা কাজ সম্পাদিত হয়, সে হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এবার তুমি সাবজেক্ট খুব ভালোভাবে নির্ণয় করে ফেলতে পারবে যে তোমাকে, তুমি সাবজেক্টে কি খেয়াল করবে, কে যে কাজ সম্পাদন করে বা যার দ্বারা কাজ সম্পাদিত হয় সে হবে আমাদের কি সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে একটা বিষয় দেখো, যে আমি বললাম আই ইট রাইস, আই ইট রাইস, তাহলে এক্ষেত্রে এখানে কাজ কে সম্পাদন করে বলো তো, কাজ কে সম্পাদন করে, তাহলে অবশ্যই তোমার মাথায় উত্তর আসবে কি আমি, আয়। আয় হচ্ছে কি ভাত খায়, তাহলে আয় হচ্ছে কি কাজ সম্পাদন করে। যেহেতু আয় কাজ সম্পাদন করে, তাকে আমরা কি বলবো, সাবজেক্ট বলবো। অনেকের সমস্যা হয়, আমরা প্রায় সময় অ্যাডভান্স গ্রামার নিয়ে যখন আলোচনা করি তখন আমরা বলি সাবজেক্টকে এটা করবো, অবজেক্টকে এটা হবে, তখন অনেকে বুঝেই না যায় আসলে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা। আজকে ক্লাসের পরে এই বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এখানে আই রাইস, তাহলে এখানে কাজটি কে সম্পাদন করে, আই করে, তাহলে আই হচ্ছে কি সাবজেক্ট, একদম সহজ। অবজেক্ট তাহলে কি, আমরা শুরুতে মনে আছে আমরা এখানে দুইটা প্রশ্ন করেছি, একটা ভার্বকে দুইটা প্রশ্ন করেছি, একটা হচ্ছে কে করে আর একটা হচ্ছে কি করে। তাহলে যে কে, এক্ষেত্রে কে এর উত্তর হচ্ছে হি এবং কে হচ্ছে কি সাবজেক্ট, এটার উত্তর যে আসবে সে কি হবে, সাবজেক্ট হবে। আচ্ছা এরপরে বললাম কি, তাহলে কি এরটা কি হবে দেখি। An object is a noun pronoun that receives the action done by the object in a sentence. তাহলে একটা বিষয় মাথায় রাখবে, কে দিয়ে যখন, কি দিয়ে যখন কোনো একটা সেন্টেন্সে কোনো একটা শব্দকে আমরা প্রশ্ন করব, যখন ভার্ব প্রশ্ন করব তখন যে উত্তর আসবে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সে উত্তরটি কি হবে, অবজেক্ট হবে। এবং একটা বিষয় মাথায় রাখিও, অবজেক্ট সবসময় কি হয়, নাউন হবে, নয়তো কি হবে, প্রনাউন হবে, এর বাইরে আর কোনো কিছু হবে না কিন্তু। তাহলে নাউন হবে নয়তো কি হবে, প্রনাউন হবে। তাহলে একটা বিষয় মাথায় রাখবে, যখন আমরা কোনো একটা বাক্যে ভার্বকে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, তখন যে উত্তর আসবে সেটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। যেমন আমি একটু আগে বলেছি যে হি ইটস রাইস, এই পুরা বাক্যের ক্ষেত্রে আমি তোমাকে বলি হি ইটস, ঠিক আছে। তাহলে হি ইটস, আমি এখানে বাক্যকে, ভার্বকে কি করলাম, প্রশ্ন করলাম কি খাই, তাহলে উত্তর আসলো কি ভাত খায়, অর্থাৎ কি খায়, রাইস খায়। এবং যেহেতু কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেই উত্তরটা কি হয়, অবজেক্ট হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের রাইসটা কি, রাইসটা হলো আমাদের কি অবজেক্ট। এই বিষয়ে বুঝেছো যে রাইস হলো আমাদের কি অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে রাইস হলো আমাদের হচ্ছে কি অবজেক্ট।
অবজেক্ট। এরপর একটা দেখি আর একটু উদাহরণ বলি, হি প্লেস ফুটবল, তাহলে এখানে ভার্ব হচ্ছে আমাদের কি প্লে, প্লে মানে হচ্ছে খেলা, এবং যেটা একটা কাজ বোঝাচ্ছে তাহলে এটি কি হবে আমাদের ভার্ব হবে। এখন তুমি ভার্বকে দুইটা প্রশ্ন করতে পারবে, একটা হলো কে খেলে আর একটা হচ্ছে কি খেলে। তাহলে কে খেলে প্রশ্ন করলে আমাদের উত্তর আসে হচ্ছে কি হি, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। আচ্ছা কি খেলে, তাহলে এই ক্ষেত্রে সে কি খেলে, এর উত্তর আসতেছে কি ফুটবল, এবং যেহেতু বলেছি কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হলো আমাদের কি অবজেক্ট, তাহলে এই ক্ষেত্রে ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, সাবজেক্ট হচ্ছে হি। এভাবে পড়লে কিন্তু তোমার সাবজেক্ট আর অবজেক্ট বিষয়টি নির্ণয় করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এতে তোমার ভয়েস বিষয়টি, যেটা ভয়েস রয়েছে এই ভয়েস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে গ্রামার টপিকটা। এরপর আসে তাহলে আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট অবজেক্ট বিষয় আছে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। কমপ্লিমেন্ট নিয়ে আমার একটি ক্লাস আছে, তাই এটি নিয়ে বিস্তারিত বলছি না, তেমন দরকার হবে না। এখন বলি প্রেডিকেট কি। প্রেডিকেট হচ্ছে মূলত সাবজেক্ট নিয়ে যা কিছু বলা হয়। এখন সাবজেক্ট নিয়ে যা কিছু বলা হচ্ছে এটা এত কিছু বোঝার দরকার নেই, তুমি এতটুকু ভাববে হিটা বাদ দিলে, অর্থাৎ সাবজেক্ট যে হি রয়েছে হিটা তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে। এরপরে বাকি যা বিষয় রয়েছে এই পুরা বিষয়টাকে আমরা কি বলবো প্রেডিকেট বলবো, পুরা বিষয়টাকে কি বলবো প্রেডিকেট বলবো। অর্থাৎ সাবজেক্টে বাদ দিয়ে সাবজেক্ট নিয়ে যা বলা হচ্ছে, হিট কে করে হি, রাইস রাইস ইট করে কে হি, তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট নিয়ে যা কিছু বলা হচ্ছে তাই, তাহলে এক্ষেত্রে আমাদের সাবজেক্ট বাদে আর বাকিগুলো হবে হচ্ছে কি প্রেডিকেট, তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে আমাদের হি, এরপরে ইট অ্যান্ড রাইস এগুলো কি হবে প্রেডিকেট হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে প্রেডিকেট আন্ডারে কী কী আসে, মনে একবার ভার্ব আসতে পারে, অবজেক্ট আসতে পারে, কমপ্লিমেন্ট আসতে পারে, অর্থাৎ সাবজেক্ট নিয়ে যাই বলা হবে তাই হবে যে কি আমাদের প্রেডিকেট। তাহলে এরপর তাহলে এতক্ষণ আমরা সাবজেক্ট অবজেক্ট এই বিষয়টা ক্লিয়ার করেছি, একটু প্র্যাকটিস করে চলো। হি রিডস অ্যা বুক। আচ্ছা তাহলে এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে রিডস, ঠিক আছে, ভার্ব কি রিড। এখন আমরা ভার্বকে প্রশ্ন করব দুইটা প্রশ্ন, কে করে কি করে, কে, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এখানে কি হি, হি রিডস অ্যা বুক, কে বই পড়ে হি, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে কি হি, এটা তো কোনো কনফিউশন থাকবে না। এরপর হচ্ছে অবজেক্ট, তাহলে এবারে কি দ্বারা প্রশ্ন করি, হি রিডস কি, সে পড়ে কি পড়ে, অবশ্যই সে একটা বই পড়ে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি এ বুক, অবজেক্ট হবে কি এ বুক। তাহলে তো এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। এরপরে যেমন একইভাবে উই হ্যাভ অ্যা ক্রো, তাহলে এক্ষেত্রে প্রশ্ন যদি বলি উই হ্যাভ অ্যা ক্রো, তাহলে এই পুরা বাক্যটি কাকে নিয়ে বলা হচ্ছে, মূলত আমাদের উইকে নিয়ে বলা হচ্ছে। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের কি উই, সাবজেক্ট হচ্ছে কি উই, আমাদের কি আছে ক্রো আছে, কি আছে ক্রো আছে। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, যেমন এই ক্ষেত্রে কি নিয়ে প্রশ্ন করলে আমাদের কি আসবে অবজেক্ট আসবে, কে নিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট অনেক সময় নাও আসতে পারে। তাই এক্ষেত্রে সাবজেক্ট নিয়ে আমি এতটুকু বলেছি যে সাবজেক্ট হচ্ছে কি যে বাক্যে কাজ সম্পাদন করে অথবা যার দ্বারা কাজ সম্পাদন করা হয় অথবা বাক্যে যার সম্পর্কে বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি, তাহলে এতটুকু পর্যন্ত হলে আমাদের সাবজেক্ট অবজেক্ট এবং সেন্টেন্সের যে বেসিক বিষয় রয়েছে ওই বিষয়টি শেষ। এরপর আসি ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে। অনেকের প্রশ্ন থাকবে ক্লজ, এই বিষয়টা তো আমরা আগে জানি না এটা গুরুত্ব কী। প্রথমে মাথা রাখি গ্রামারে তুমি যে টপিকে পড়তে যাও এক্ষেত্রে তোমাকে ক্লজ অ্যান্ড ফ্রেজের নামটি শুনতে হবে। এই বিষয়টা যদি তোমার দুর্বলতা থাকে তোমার গ্রামারের সামনে অনেক টপিক পাবে যেগুলো তুমি ভালোভাবে বুঝবে না। এক্ষেত্রে ক্লজ এবং ফ্রেজ তোমাকে বুঝতে হবে। তুমি যখন এইচএসসির যে ফ্লো চার্ট থাকে ওখানে কিন্তু তোমাকে এই বিষয়গুলো জানতে হবে, নাহলে তোমার কিন্তু 5 নাম্বার পাবে না। তাহলে এক্ষেত্রে সেজন্য আমি আজকে ক্লজের বিষয়টা অ্যাড করেছি, যেহেতু এটা সেন্টেন্সের সাথে অনেক ভালোভাবে কানেক্টেড। প্রথমে বলি ক্লজ কি। ক্লজ একদম সহজ ভাই, দেখো ক্লজ হচ্ছে মূলত এটা বাক্যাংশ হবে, মানে বাক্যের যে অংশ এই অংশটি হবে একটি বাক্যের অংশ হবে। দুই হচ্ছে এটাতে সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা এক্ষেত্রে এতটুকু পর্যন্ত তোমাদের মনে প্রশ্ন ঠিক একটা থাকবে, আমার যা মনে হচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব কি, বাক্যের অংশ হবে, এটা সহজ বিষয়। এটাতে সাবজেক্ট হবে, একটু আগে বলেছি, দেখেছো আমি সাবজেক্ট অবজেক্ট কেন ক্লিয়ার করেছি, এখানে সাবজেক্টের দরকার হচ্ছে। তাহলে সাবজেক্ট থাকবে, সমস্যা নেই থাকুক, কিন্তু ফাইনাইট ভার্ব কি। এখন ফাইনাইট ভার্ব চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নাম্বার এবং পার্সন অনুসারে যে ভার্ব কি হবে পরিবর্তন হবে। অর্থাৎ আমি বললাম ধরো আই গো, হি গোস, তাহলে গো ছিল আগে আয়ের ক্ষেত্রে অ্যাস যুক্ত হয়নি, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হয়েছে অ্যাস যুক্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এখানে অ্যাস ওয়ে যুক্ত হয়েছে, তাহলে এই ভার্বটা কী হবে ফাইনাইট ভার্ব। তাহলে যে ভার্ব সাধারণত নাম্বার এবং পার্সন অনুসারে কী হবে পরিবর্তন হবে তাকে আমরা কী বলবো ভাইয়া
ফাইনাইট ভার্ব বলবো, ফাইনাইট ভার্ব নিয়ে আর সমস্যা থাকবে না। এরপর আসি দেখো ক্লজ। প্রথম আমি যে শর্ত দিয়েছিলাম ক্লজ হওয়ার জন্য তা হচ্ছে বাক্যাংশ। আচ্ছা, যেমন আই স এ বয়, তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে? এটাকে ক্লজ বলার সমস্যা কি? যে এখানে ধরো তোমাকে আই আছে, তারপর একটা ভার্ব রয়েছে, তাহলে এখানে আমরা এটাকে কি বলবো না, ক্লজ বলতে পারছি না, কারণ এটা হচ্ছে কি সেন্টেন্স। ক্লজে হওয়ার ক্ষেত্রে তোমার কি হতে হবে, এই ক্ষেত্রে ভার্ব বাক্যাংশ হতে হবে। যেমন আমি বললাম আই স এ বয় হু ওয়াজ ক্রাইং, ঠিক আছে? আই স এ বয় হু ওয়াজ ক্রাইং, তাহলে এই ক্ষেত্রে আই স এ বয় যেহেতু বলেছি, এই ক্ষেত্রে এটা একটা বাক্যের অংশ, এবং এই আই স এ বয় এই পুরাটাতে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব রয়েছে, তাই এটাকে আমরা কি বলছি, ক্লজ বলছি। ইফ ইউ কাম আই উইল গো, আচ্ছা এই দুইটা কি, এই দুইটা অংশ, ইফ ইউ কাম এবং আই উইল গো, দুইটা কি বাক্যের অংশ নয়? অবশ্যই অংশ। তাহলে এই ক্ষেত্রে প্রথম শর্ত ফিল আপ হয়েছে। তাহলে প্রথম শর্ত আমাদের ফিল আপ হয়ে এরপর হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে কিনা, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এক্ষেত্রে এই দুইটা হচ্ছে কি আমাদের ক্লজ। এখন ক্লজ তাহলে চিন্তার সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করবো। কয়ভাবে ভাগ করি? ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপর 2 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, প্রথমে প্রিন্সিপাল ক্লজ কি, এই বিষয়গুলোর আসলে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। এক্ষেত্রে এত বিস্তারিত আপাতত, যেহেতু তোমরা এখনো বিগিনার, এখনো গ্রামার শুরু করেছে মাত্র, এক্ষেত্রে আমাদের এত বিস্তারিত আপাতত জানার দরকার নেই। তবে আমি এক্ষেত্রে ক্লজের যে 3 ভাগ ভাগ করা হয় এগুলো একটু বলছি। আই স এ বয় হু ওয়াজ ক্রাইং। একটা বিষয় মাথায় রাখবে, প্রিন্সিপাল ক্লজ কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়, অর্থাৎ তার আসলে কারো সাহায্য দেখে না, কারো সাহায্য ছাড়াই সে অর্থ প্রকাশ করে। যেমন এই পুরোটা বিষয় বাদ দিলেও আই স এ বয়, আমি একটা বই দেখেছি অ্যান্ড এটা একটা অর্থ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এটা বাক্য অংশ, এটাতে সাবজেক্ট ভার্ব আছে, এবং এই ভার্বটি, এই বাক্যটি যেহেতু স্বয়ংসম্পূর্ণ, নিজের অর্থ নিজে প্রকাশ করছে, তাই সেটা হচ্ছে প্রিন্সিপাল। অর্থাৎ একটা কি থাকবে, ওর একটা পাওয়ার থাকবে, ও নিজের অর্থ প্রকাশ করতে পারে। এরপরে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে কারো অধীনে থাকা। এখন তুমি বললো কারো অধীনে থাকলে সে কখনো স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, যেহেতু তার কাছে কি নেই, স্বাধীনতা নেই। এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ কোনটি দেখো, দো হি স্টাডিজ অ্যা লট হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম। আচ্ছা, এই অনুসারে এই হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম, এটি নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে, তাই এটাকে আমরা বলবো কি, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বলবো। আচ্ছা, তাহলে এরপর একটা বিষয় বলি, দো হি স্টাডিজ অ্যা লট। আচ্ছা, এখানে যে সাবজেক্ট আছে, ভার্ব রয়েছে, তাহলে এক্ষেত্রে দো হি স্টাডিজ অ্যা লট, তাহলে এটা কি নিজের অর্থ প্রকাশ করে, যদিও সে অনেক পড়ে। কি পরে আর আর কোনো অর্থ এক্ষেত্রে, আর এক্ষেত্রে এটার কোনো নির্দিষ্ট কোনো অর্থ পাচ্ছি না, কারণ এখানে এখনও কি রয়েছে, আরও কিছু তথ্যের ঘাটতি রয়েছে। তাহলে দো হি স্টাডিজ আ লট, তাহলে এখানে যদিও এটি কী হয়েছে, ক্লজ হয়েছে, অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগ করে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ। একটা বিষয় সবসময় মাথায় রাখবে, ক্লজ থেকে যদি কখনো প্রশ্ন আসে, তাহলেই তোমার প্রশ্ন কোথা থেকে আসবে জানো, প্রশ্ন আসবে ঠিক এখান থেকে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তোমাকে বলবে কোনটি নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই 3টি ক্লজের আসলে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, অনেক ডিটেলস আলোচনা রয়েছে, এগুলো আমি অন্য একটি ক্লাসে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের কয়েকটি রয়েছে, এই কানেক্টরস রয়েছে, যেগুলো দ্বারা তুমি সাবঅর্ডিনেট ক্লজকে চিহ্নিত করবে, ইন্ডিকেটর বলা যায় এগুলোকে। যেমন কোন একটা ক্লজের শুরুতে বিকজ থাকলে, দো থাকলে, অলদো থাকলে, অ্যাজ ইফ থাকলে, সো দ্যাট থাকলে, ইন অর্ডার দ্যাট থাকলে, আনটিল, আনলেস। আচ্ছা, এগুলো তোমরা সাধারণত কোথাও দেখেছো আমার মনে হচ্ছে। এগুলি এইচএসসির কমপ্লিটিং সেন্টেন্স আমরা বেশি ইউজ করি, কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু কী করি, বেশি ইউজ করি। তাহলে এক্ষেত্রে এগুলো যে ওয়ার্ড ক্লজের সাথে থাকবে, ওই ক্লজকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এবার আসি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে সমন্বয়কারী। তাহলে বুঝতে পারছো এখানে কেউ আসলে অধীনতা পরাধীনতা নিয়ে কিছু বলবে না, এখানে বলবে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে, এরপর আরেকটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ দুইটা কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং এগুলো ফ্যান বয়েস দ্বারা যুক্ত হবে। এগুলো অনেক অনেক ফেমাস একটু উদাহরণ, ফ্যান বয়েস। এটা অর্থ হচ্ছে এফ দ্বারা হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো, এই ওয়ার্ডগুলো দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ প্লাস ফ্যান বয়েস প্লাস প্রিন্সিপাল ক্লজ। যেমন হি ইজ উইক, এটা একটা ক্লজ, হি ইজ ওয়ার্কিং হার্ড, এটা একটা ক্লজ। দুই ক্লজকে যুক্ত করেছে কিন্তু ইয়েট, ইয়েট অর্থ হচ্ছে এই ফ্যান বয়েসের ওয়াই। আচ্ছা,
তাহলে এরপরে দেখো আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ফাউন্ড হিম ইল, অর্থাৎ আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ পেলাম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এখানে কানেক্ট করেছে কে? অ্যান্ড কানেক্ট করেছে। তাহলে আই ওয়েন্ট দেয়ার এবং আই ফাউন্ড ওয়েল, ফাউন্ড হিম ইল, এই ক্ষেত্রে এই দুইটাকে প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে অ্যান্ড। এরকম যদি ফ্যান ভয়েস দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত হতে দেখো, ওইটাকে তুমি কি বলবে? কোঅর্ডিনেট ক্লজ বলবে। যেমন এক্সাম্পল নিয়ে আমি কয়েকটা বলি। সিইং দ্য পুলিশ হি লেফট দ্য প্লেস, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। দো হি ইজ পুয়ার, দো এটা মিলেছে তো, দো আমরা বলেছিলাম না যে দো থাকলে কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে হি ইজ অনেস্ট, এক্ষেত্রে হি ইজ অনেস্ট, এক্ষেত্রে এই ক্লজটি যেহেতু নিজের অর্থ প্রকাশ করতে পারছে, তাহলে এটাকে আমরা হি ইজ অনেস্ট, এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লজ। এবার এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। দো হি ওয়াজ ইল, তাহলে এটাও হবে কি? সাবঅর্ডিনেট ক্লজ। এরপরেটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এরপরে দেখি আই থ্রু দ্য স্টোন অ্যান্ড ইট মিস দ্য ডগ, তাহলে এটা একটা পুরোটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। সাবজেক্ট ভার্ব কি এক্ষেত্রে এটা কি হিসাবে কানেক্ট আছে? ফ্যান ভয়েসের কি দ্বারা? বি দ্বারা কানেক্টেড। কি দ্বারা? বি দ্বারা কানেক্টেড। এবং যেহেতু বি দ্বারা কানেক্টেড, আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্ষেত্রে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, আর এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা কানেক্টর দ্বারা যুক্ত রয়েছে। নট কানেক্টর এক্ষেত্রে ফ্যান ভয়েস দ্বারা যুক্ত রয়েছে, সেটা মনে রাখিও। তাহলে এক্ষেত্রে এটা হবে কি? আমাদের কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এতটুকু তাই মোটামুটি তুমি সাবঅর্ডিনেট ক্লজ বলো, প্রিন্সিপাল ক্লজ বলো, বা কোঅর্ডিনেট ক্লজ, বা পুরা ক্লজ, তুমি কোনো একটা সেন্টেন্সে তোমাকে যখন বলবো এই ক্লজকে এইটি করতে হবে, তুমি ক্লজ দিয়ে যাতে আর কোনো সমস্যা না থাকো, মানে তুমি ক্লজ নিয়ে যখন থাকবে, ক্লজ যখন বলবো তখন যাতে এই বিষয়গুলো মাথায় চলে আসে, এবং এই ক্লজ যাতে আর আশা করি সমস্যা হবে না। ক্লজের বিষয়টি অনেক সহজ, একটু জাস্ট প্র্যাকটিস করিও তাহলে হবে। ক্লজের পরে ক্লজ উচ্চারণ করার সময় যে ওয়ার্ডটা আসে হচ্ছে ফ্রেজ। এখন এই ক্ষেত্রে এই ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা কি? মূলত ক্লজের উল্টা হচ্ছে ফ্রেজ, ক্লজের উল্টা কি? ফ্রেজ। দেখো, আমরা বলেছিলাম ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে কিসে? ক্লজে। এই ক্ষেত্রে কিন্তু ফ্রেজে কি থাকে? কোনো সাবজেক্ট থাকবে না ভাই, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটা কি হবে? সম্পূর্ণ এতিম হবে, এবং এটা একটা পার্টস অফ স্পিচের মতো কিছু কাজ করবে। একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে কীরকম দেখি? হি ইজ উইথাউট ফিয়ার। আচ্ছা, হি ইজ উইথাউট ফিয়ার হলে এই যে এখানে উইথাউট ফিয়ার এই শব্দ এতটুকু, তাহলে এতটুকু তো দেখো কোথাও কি কোনো সাবজেক্ট আছে উইথাউট ফিয়ারে? আমার মনে হয় নেই। ফাইনাইট ভার্ব রয়েছে? আমি তো দেখছি না। তাহলে এক্ষেত্রে এই পুরো অংশটা কী, তাহলে আমরা কী নামে বলবো? এটা তো ক্লজ নয়, এটা হবে ফ্রেজ। এটা কি হবে? এটা হচ্ছে ফ্রেজ। এক্ষেত্রে দেখো এটার অর্থ হচ্ছে কি? ফিয়ারলেস, এবং এটা একটা কি? অ্যাডজেক্টিভ। হি ইজ উইথাউট ফিয়ার মানে তার আসলে ভয় নেই, মানে সে হচ্ছে নির্ভীক, তার আসলে কোনো ভয় নেই, যেহেতু নির্ভীক, এবং এটা অ্যাডজেক্টিভ। এবং দেখো উইথাউট ফেয়ার এই শব্দগুচ্ছটি বিনা না সাবজেক্ট বা ভার্ব ছাড়া একটি কি লাগছে? পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না? যে হি এর একটা গুণ বলেছে না? তাহলে এটা হচ্ছে কি? আমাদের ফ্রেজ। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। আচ্ছা, এক্ষেত্রে এটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করেছে। কেমন? আই লাইক, আমি পছন্দ করি, কী পছন্দ করি? আমি প্রশ্ন করেছি কি দিয়ে? কি দ্বারা প্রশ্ন করেছি? আমি কি পছন্দ করি? সিঙ্গিং ইন দ্য বাথ। তাহলে এই সিঙ্গিং ইন দ্য বাথ এই পুরা শব্দগুচ্ছে কোথাও কি তুমি সাবজেক্ট দেখছো? কোথাও কি ফাইনাইট ভার্ব দেখছো? নেই, এখানে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই, এবং এটাকে আমরা বলবো কি? ফ্রেজ। আচ্ছা, এরপর আসি, দেখো ক্লজ এবং ফ্রেজের পার্থক্যটা একটু দেখো। ইফ ইউ কাম আই উইল গো, ইউ সাবজেক্ট রয়েছে, কাম ভার্ব রয়েছে, তাহলে এই জিনিসটা কি হবে? ক্লজ হয়ে যাবে। এই জিনিসটা কি হবে? ক্লজ। দে অ্যারাইভড হোম সেফ অ্যান্ড সাউন্ড, এই সেফ অ্যান্ড সাউন্ড এই পুরো শব্দগুচ্ছ কোথাও কি সাবজেক্ট আছে? নেই। কোথাও কি ফাইনাইট ভার্ব আছে? ফাইনাইট ভার্ব দেয়ার ইজ, এখানে কি কোথাও ফাইনাইট ভার্ব আছে? নেই। তাহলে ইজ দেয়ার এনি ফাইনাইট ভার্ব? নো, দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে কি? ফ্রেজ। তাহলে এতটুকুর মধ্যে এই কম সময়ে আমরা কিন্তু অনেক পড়া শেষ করেছি। প্রথমত আমাদের সাবজেক্ট শেষ, এরপর অবজেক্ট শেষ, এরপর ক্লজও শেষ, এরপর ফ্রেজও শেষ। ক্লজ ফ্রেজ যা পড়িয়েছি তা মূলত আইডেন্টিফাই করানোর জন্য। ফ্রেজের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে, ক্লজের না যে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ তাও রয়েছে। তাই ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে বা অন্য কোনো ক্লাস আমি পড়াবো। আপাতত আইডেন্টিফিকেশনটা শিখে নাও। এরপরে টাইপস অফ সেন্টেন্স আমি এতটুকু শেষ করে দিলাম। পরে যদি এই বিষয়টা না পড়াচ্ছি না বা দেখে একটু খারাপ লাগছে,
তো আমি এটা একটু পড়িয়ে দিই, দেখো এগুলো কিন্তু আমরা আগে জানি যে টাইপস অফ সেন্টেন্স কীরকম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্স এক্ষেত্রে প্রথমে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ যখন বলবে তখন একটা ওয়ার্ডে মাথা রাখবে, সেটা হচ্ছে বিবৃতি। মানে আমরা যে সাধারণ কথাবার্তাগুলো বলি সেগুলো হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেগুলো আমরা বিবৃতি প্রদান করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগ করে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। একদম সহজ, দেখো হি ইজ গুড, আমরা সাধারণত এটা ইউজ করি যে সে ভালো, হি ইজ গুড। এবং এটি যেহেতু বিবৃতিমূলক তাই এটাকে আমরা কী বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। হি ইজ নট গুড, তাহলে হি ইজ নট গুড এটাও কিন্তু একটা বিবৃতি, তাই এটা কি হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এর মধ্যে এটি যেহেতু হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে তাই এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এখানে যেহেতু নট রয়েছে না বোধক অর্থ প্রকাশ করে এটা হচ্ছে নেগেটিভ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। ইন্টারোগেটিভ, আমরা সবসময় বলি যে ইন্টারোগেশন করছে সে আমাকে, ইন্টারোগেশন মানে হচ্ছে প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে ইন্টারোগেশন হচ্ছে কি প্রশ্ন, প্রশ্ন মনে রাখবে, ইন্টারোগেটিভ ইকুয়াল কোয়েশ্চেন, হাউ আর ইউ, এখানে একটা প্রশ্ন করেছি, তাহলে এটা কোন সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আচ্ছা এরপরে দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটা কিওয়ার্ড মনে রাখবে, আদেশ, উপদেশ, অনুরোধ। আদেশ, উপদেশ, অনুরোধ, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। শাট দ্য ডোর, আমি একটা আদেশ দিচ্ছি, হে শাট দ্য ডোর, তাহলে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ ওপেন দ্য ডোর, আমি অনুরোধ করছি যে এটা ডোরটা একটু খোলো, তাহলে এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। অবে ইউর প্যারেন্টস, তুমি পিতামাতাকে মেনে চলো, এটা একটু কি উপদেশ। তাহলে এই তিনটে বিষয়ের সমন্বয়ে যে বাক্যে ঘটবে সেই বাক্যটি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ কি, অপটেটিভ মূলত মনে রাখবে উইশ দিয়ে, মানে এটা তোমাকে উইশ করবে যে দোয়া করবে, একটা মঙ্গলসূচক কামনা করবে, যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে উইশ বোঝাচ্ছে, দোয়া বোঝাচ্ছে, যা হবে আমাদের কি অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলি, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। এক্ষেত্রে এক্সক্লামেটরি মানে হচ্ছে আবেগ, আবেগ শব্দ, আবেগ 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 প্রকাশ করবে এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে। এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে এক্সক্লামেটিভ চিহ্ন রয়েছে এটা দ্বারা। এক্ষেত্রে এই চিহ্নটি যেখানে দেখবে সেটা হবে আমাদের কি এক্সক্লামেটরি সেন্টেন্স, আর এই চিহ্নটি প্রশ্নবোধক চিহ্ন যেখানে দেখবে সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কখনো এটি ছাড়া হয় না, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনো কোয়েশ্চন মার্ক ছাড়া হয় না। তাহলে আমরা আজকে সেন্টেন্স শিখলাম, এরপরে সাবজেক্ট অবজেক্ট শিখলাম, ক্লজ শিখলাম, ফ্রেজ শিখলাম, সেন্টেন্সের আরও 5 প্রকার এই অ্যাসার্টিভ, ইন্টারেটিভ এগুলো শিখলাম। তাহলে আশা করি তোমার যে বেসিক গ্রামারের যে ঘাটতি ছিল যে কোনটি কী এই বিষয়টি আজকে জানা হয়ে গেছে। এবার আমরা নেক্সট ক্লাসে কিন্তু আরও ডিপে ঢুকবো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা পার্টস অফ স্পিচে প্রবেশ করবো। পার্টস অফ স্পিচ শেখা মানে গ্রামারে 50% শিখে ফেলা, ঠিক আছে। এক্ষেত্রে আমরা লেকচার 2 নাউন নিয়ে আলোচনা করবো। এক্ষেত্রে আজকে যারা লেকচার 1 এতটুকু পর্যন্ত এসেছো তাদেরকে অভিনন্দন, এভাবে শেষ পর্যন্ত থাকো এবং এই ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এই ক্লাসের উপর পরীক্ষা দিতে আমাদের গাইডলাইন গ্রুপে অ্যাড হয়েও। ধন্যবাদ তোমাদের, শুভকামনা, অবিরাম। আসসালামু আলাইকুম।